ঘরে বসে আছি। রাত 1টা বাজে। আমার বর এখনও আসেনি। জানি আসবে না, কারণ সে এখন তার প্রথম বউয়ের মান ভাঙাতে ব্যস্ত। আচ্ছা, কী অন্যায় করেছিলাম আমি যে হুট করে আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেল? আমি জাহানারা, সবে 19 বছর পূর্ণ করে 20 বছরে পা দিয়েছিলাম। জন্মদিনে আমার বেস্ট ফ্রেন্ড নিহিতা সারপ্রাইজ দিতে রেস্টুরেন্টে নিয়ে গেছিল। দুজনে মিলে কেক কেটে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিলাম রিক্সা করে। হুট করে রিক্সাকে আটকে দেয় একটা কালো রঙের প্রাইভেট কার। কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে 4জন লোক নেমে রিক্সা থেকে আমাদের দুজনকে গাড়িতে তুলে মুখে কিছু স্প্রে করে ব্যাস, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করি বিছানায়। গতকালকের সব কিছুকে স্বপ্ন মনে করে বিছানা থেকে উঠতে গিয়ে খেয়াল হয় এটা তো আমার নিজের রুম না। তারপর আশ্চর্যের চরম সীমা পার করে খেয়াল করি আমার পাশে একটা অপরিচিত পুরুষ শুয়ে আছে। চিৎকার দিতে গিয়ে অনুভব করা হয় আমার শরীরে কোনো কাপড় নেই। মুহূর্তে নানান ভাবনা মাথায় ভর করে আমি আবারও জ্ঞান হারাই। দ্বিতীয়বার জ্ঞান আসে গালে জোরে থাপ্পড় লাগাতে। তক্ষুনি একটা মেয়েকে বলতে শুনি, এই মেয়ে, কে তুই? করার জায়গা পেলি না? তখনই কেউ থমথমে গলায় তাকে বলল, তিশা প্লিজ শান্ত হও, আগে ওকে প্লিজ কিছু পড়াও, আর ভাবো কি করে এই বিপদ থেকে বের হব। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে মুখে জল দিয়ে নিয়ে আসে। প্রচণ্ড মাথা ব্যথা, কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চুপচাপ খাটের উপর বসে পড়লাম। মেয়েটা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তখনই আমার সামনে একটা চেয়ার পেতে লোকটা বসে আর বলে, তিশা প্লিজ চুপ করো, ওর সাথে আমাকে কথা বলতে দাও। এই যে শুনতে পাচ্ছ, নাম কি তোমার? কে পাঠিয়েছে তোমাকে? লোকটার কথা শুনে হুট করে আমার মাথা গরম হয়ে গেল। এক লাফে বিছানা থেকে নেমে লোকটার গলা টিপে ধরে বললাম, নাটক করছেন আমার সাথে? কেন কিডন্যাপ করেছেন আমাকে? কেন? কি করেছি আমি? আর কি করছেন আমার সাথে? আবার এখানে নিয়ে এসেছেন, আমাকেই প্রশ্ন করছেন? আমি? কে আমাকে পাঠিয়েছে? তৃষা আমাকে এমন করতে দেখে ধরতে আসলে লোকটা বলে, না তৃষা, এদিকে এসো না, তুমি বাইরে যাও, আর দেখো মেয়েটার পরিচয় জানা গেল কিনা, ওর সাথে আমি কথা বলছি। তৃষা চুপচাপ বাইরে চলে গেল। মেয়েটি বাইরে যেতে লোকটার মুখের দিকে তাকাতেই কেমন চেনা চেনা লাগলো। হ্যাঁ, চেনা তো হবেই, এই লোকটা তো আমাদের নতুন এমপি অনিকেত স্যার। হঠাৎ হাত দুর্বল হয়ে গেল। এর আগে একবার দেখা হয়েছিল ওনার সাথে, এসএসসিতে জেলা টপার হয়েছিলাম, তখন উনি অভিনন্দন জানিয়েছেন। যথেষ্ট ভালো মানুষ বলে মনে হয়েছিল। তাহলে সে কেন আমার ক্ষতি করলো? আমার হাত দুর্বল হতে দেখে উনি ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, জাহানারা না তুমি? জেলায় প্রথম হয়েছিলেন না তুমি? হঠাৎ আমার ভীষণ কান্না পেটল। কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ আমি জাহানারা। আমি জানি না আমি এখানে কীভাবে এসেছি। কালকে আমি আর আমার বান্ধবী রিক্সা করে বাসায় ফিরছিলাম। তখন একটা প্রাইভেট কার থেকে কিছু লোক বেরিয়ে আমাদেরকে গাড়িতে তুলে তারপর কী যেন স্প্রে করে। তারপর আমার কিছু মনে নেই। সকালে আমি এখানেই দেখি। অনেকে স্যার আরও থমথমে করে বলল, শান্ত হও জাহানারা, দেখো অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আমাদের বিরুদ্ধে। আমার শত্রু অনেকে নিচে নামানোর জন্য এই রকমের একটা ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এখন ভেঙে পড়লে চলবে না, সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো, বাকি সবটুকু আমি ম্যানেজ করে নিব। আমি কিছুই বুঝতে পারলাম না কি হয়েছে, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রশ্ন করার সাহস পেলাম না। অতঃপর কিছুক্ষণ পর আমার বাবা মা আসলো। বাবা মার সাথে স্যারের কী যার সব কথা বলল। বাবার মুখটা বেশ গম্ভীর, মা তো কেঁদেই ফেলছে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। কিছুক্ষণ পরে পার্লার থেকে সাজানোর লোক এলো, আমাকে বউ সাজাতে লাগলো। মাকে প্রশ্ন করলাম, কি হচ্ছে এসব? মা বলল, মারে নিয়তি বড়ই কঠিন, মাফ করে দিস আমাদের, তোর ভালোর জন্যই সব করছি, বিশ্বাস রাখ আমাদের উপর। বড় কিছু হয়েছে বুঝলাম, কিন্তু সামনে আমার এইচএসসি পরীক্ষা। এখন হুট করে বিয়ে না করে আমার স্বপ্নের মধ্যে এক্ষুনি তো বিয়ে তো ছিল না। আমি কোনোভাবে বউ সাজতে রাজি হলাম না। একটু পর অনিকেত স্যার ঘরে এলো আর বলল, আপনারা একটু বাইরে যান, জাহানারার সাথে আমি একটু কথা বলতে চাই। মা কিছু বলতে গিয়েও বলল না, সবার সাথে বাইরে চলে গেল। এটা দেখে আমি বললাম, কি স্যার, ফোনে একটা সংবাদের ভিডিও দিল, সেখানে বলছে ব্রেকিং নিউজ, নন্দনকাননে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর ছবি ফাঁস। এইটুকু থেকে হাত থেকে ফোন পড়ে যায় আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী আর কলেজ ছাত্রী জাহানারার কিছু আপত্তিকর ছবি নেটে পোস্ট হয়েছে, সেই নিয়ে যত জল্পনা কল্পনা। আর আজ এখানেই এইসব কিছু ক্লিয়ার করতে বা ব্যাখ্যা করতে তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী প্রেসকে ডেকেছেন। এই তো ওনারা এসে গেছেন, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সামনে চলে এসেছেন তথ্য প্রতিমন্ত্রী অনিকেত চৌধুরী ও তার স্ত্রী মেধা চৌধুরী। সাংবাদিক একের পর এক প্রশ্ন। কিছুক্ষণ চুপ থেকে অনিকেত বলতে শুরু করলো, প্লিজ আপনারা সবাই শান্ত হন, সব বলবো আমি, বলার জন্য এসেছি।
দেখুন, বর্তমানে নেট দুনিয়ায় যে দুটি ছবি ঝড় তুলছে সেটা একজন মন্ত্রী আর কলেজ ছাত্রীর জন্য সমস্যা তো, কিন্তু ছবিগুলো যদি কোনো স্বামী স্ত্রী হয় তো? হুট করে নিশ্চুপ হয়ে গেল সকলে। অনিকেত আবার বলতে শুরু করলো, হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন, জাহানারা আমার স্ত্রী, হ্যাঁ দ্বিতীয় স্ত্রী। আমাদের দেশে 2 বিয়ে প্রচলিত আছে, কিন্তু আমাদের ধর্ম ইসলামে আছে। আমার যদি ক্ষমতা থাকে 2 স্ত্রী রাখার, তবে আমরা দ্বিতীয় বিয়ে করতে পারি। গত বছর আগে আমি আর জাহানারা বিয়ে করেছি মেধার সম্মতি নিয়ে। এই যে আমাদের বিয়ের ছবি আর কাবিনের কাগজ। জাহানারা বয়স কম হয়, আমরা এতদিন ওর মা বাবার কাছে রেখেছিলাম। কালকে 19 বছর পূর্ণ হয়, আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আজকে এইভাবে কুৎসিতভাবে আমাদের সম্পর্কটা প্ররোচনা না হলে আজ সুন্দরভাবে আমি পরিচয় করে দিতাম আমার দ্বিতীয় স্ত্রী জাহানারকে। সাংবাদিক করা প্রশ্ন, তবে জানতে পারি কি এমন কারণ যার জন্য আপনাকে দ্বিতীয় বিবাহ করতে বলল? আর মেধা ম্যামের থেকে তার মতটা আমরা জানতে চাই। অনিকেতকে থামিয়ে দিয়ে মেধা বলল, উত্তরটা আমাকে দিতে দাও অনিকেত। আপনারা জানেন আমার আর অনিকেতের বিয়ের 7 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো বাচ্চাই হয়নি। আমার সমস্যার জন্য হয়নি, অনেক ডাক্তার দেখিয়েছি, হয়নি। তাই আমি বিয়ে দিয়েছি অনিকেতকে। ও একদম রাজি ছিল না, কিন্তু আমার সমস্যার জন্য ও কেন বাবা হওয়া থেকে সুখ পাবে না বলুন তো? তাই জাহানারাকে আমি পছন্দ করে বিয়ে দিয়েছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, জাহানারা ম্যামের সাথে আমরা কথা বলতে চাই। প্লিজ ওনাকে আনুন। এই তো জাহানারা ম্যাম আছে। তা ম্যাম আপনি তো সব কিছু শুনছেন, এই সব কিছু কি সত্যি? আপনি তো এসএসসিতে জেলা টপার হয়েছিলেন, হঠাৎ বিয়ে, তা বিবাহিত একজন পুরুষকে টাকা দেখে ভুলে গেলেন নাকি? এইসব প্রশ্নের সম্মুখীন হতে হবে তা থেকে জানতাম, কিন্তু আমি কি বলবো কিছুই ভেবে পেলাম না। হুট করে মাথাটা ঘুরে গেল। পড়ে যাওয়ার আগে অনিকেত স্যার ধরে ফেললো। তারপর বলল, প্লিজ আপনারা এখন যান। দেখেছেন তো জাহান অসুস্থ এখন, যা উত্তর দেওয়ার দিয়ে দিছি, ধন্যবাদ। কথাগুলো বলে আমাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। এদিকে মেধা তাকিয়ে আছে অনিকেতের যাওয়ার দিকে। এই গল্পগুলো মিথ্যা হলে অনিকেতের চোখেও কেমন সত্যি রেশ পাচ্ছে। তাচ্ছিল্য একটা হাসি হেসে নিজের ঘরের দিকে গেল। ঘরে গিয়ে দেখলো পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো। হঠাৎ এমন সাজানো দেখে চমকে উঠল মেধা। পেছন থেকে শাশুড়ি মাজেদা বেগম বললেন, অবশেষে আমার পোলাটার মতি ফিরল। কতবার কইলাম এই বান্ধাটারে ছাইরা দিয়া নতুন লাল টুকটুকে বউ নিয়ায়, শুনলই না। তো এখন মতি ফিরছে, এতেই আমি খুশি। তুমি অন্য ঘরে যাও বাপু, আজ থেকে আমার ছেলে আর ছেলের বউ এই ঘরে থাকবে। শাশুড়ির কথা শুনে কান্না ধরে রাখতে পারল না মেধা। সে শাশুড়িকে সর্বদা মায়ের সম্মান দিয়েছে, সেই শাশুড়ি সর্বদা তাকে চোখের বিষ ভাবে। পুরনো কথা ভাবতে ভাবতে ঘর থেকে বের হয় মেধা। সামনে অনিকেতকে দেখে দৌড়ে গেস্ট রুমের দিকে চলে যায়। অনিকেত কী হয়েছে জানতে গিয়ে দেখে বাসর ঘর সাজানো। মাকে বলে, এইসব কী মা, তুমি পাগল হয়ে গেছো? এই বলে গেস্ট রুমের দিকে চলে যায়। অতঃপর শাশুড়ি মা আমাকে বউ সাজিয়ে বাসর ঘরে রেখে গেছে। অনেক পরামর্শ দিয়েছে কিভাবে স্বামীকে আঁচলে বাঁধতে হবে, কিন্তু আমি তো জানি আমাদের বিয়ের সত্য। সব কিছু ভাবনা শেষে যেই চোখ দুটো বুঝলাম, কেউ যেন মনে হলো কেউ ঘরের দরজা খুলে ঢুকলো। চোখ খুলতে কেউ আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, সোনা ময়না, খুব কষ্ট হচ্ছে না? বাসর ঘরে বসে আছো কিন্তু বাসর করতে পারছো না? চিন্তা করো না, তোমার বর না থাকলেও আমি তো আছি, হা হা। মেধা প্লিজ দরজা খুলো, তুমি তো জানো মা কেমন। আমি শুধু তোমার, মেধা শুধু তোমার। অনিকেত কথা শুনে খট করে দরজা খুলো মেধা। স্লিভলেস হাতা, হাঁটু অবধি লং ব্ল্যাক কালারের নাইটির সাথে হালকা মেকআপ। কেমন অন্যরকম এক দৃষ্টিতে তাকে অনিকেতকে বললো, কেমন লাগছে আমাকে অনিকেত? এই বলে অনিকেত হাতে হাত ধরে টেনে ঘরে ঢুকালো। তারপর দরজা সিটকিনি আটকালো। আজ তো তোমার বাসর রাত, তাই না? অনিকেত, তো বাসর রাত হবে না তাই কি হয়? তোমার মনে আছে অনিকেত, কত কাঠখড় পুড়িয়ে আমরা এক হয়েছিলাম। আমার পরিবার মেনে নেয়নি, তোমার পরিবার মেনে নেয়নি, তখন দুজনে পালিয়ে গেলাম। কিন্তু তাও আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। তুমি শুধু আমার ছিলে। মনে আছে তোমার বিয়ের কয়েক মাস পর যখন তোমার বাড়ি থেকে মেনে নিল, আমার বাড়িতে তখনও মেনে নেয়নি। আমার বাড়িতে এলাম, তখন আমি নানান কাজে ব্যস্ত থাকতাম, আর তুমি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল ছিলে। শুধু সুযোগ খুঁজতে কিভাবে আমার কাছে আসা যায়। কিন্তু তারপর ধীরে ধীরে কেমন দূরে সরে গেলে আমার থেকে। এখন তো আবার তোমার নতুন বউ এসে গেছে। কথাগুলো বলে মেধা অনিকেতের মুখের দিকে চাইলো। অনিকেত ফ্যাকাশে মুখ করে দেখে বলল, এই মুখ এমন করে আছো কেন? পুরনো বউয়ের সাথে বাসর করতে ইচ্ছে করছে না, তাই না? মনটা নতুন বউয়ের কাছে পড়ে আছে। শাট আপ মেধা, চিৎকার করে উঠে অনিকেত। তারপর মেধার মনের অবস্থা বুঝতে পেরে গলাটা নরম করে বলে, তখন থেকে তোমার এইসব কথা শুনছি। কতবার বলবো তোমায় আমি তোমারই আছি, আর তুমি তো জানো কোন পরিস্থিতিতে বিয়েটা আমাকে করতে হয়েছে। তাছাড়া এই বিয়েটা শুধু একটা বছরের জন্য ডিল। জাহানারা এসএসসি পাশ করলে মেডিকেল পড়তে ওকে বিদেশে পাঠিয়ে দেবো, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেবো।
ও তখন ওর মতো জীবন গুছিয়ে নিবে, আমি আমার মতো। লোকজন ততদিনে বিষয়টা স্বাভাবিকভাবে নিবে। তুমি এরকম পাগলামি করো না প্লিজ। আমি তোমারই আছি, তোমারই থাকবো। আর কি বললে তুমি পুরনো বউ? তোমার 100 বছর বয়স হলেও তুমি আমার কাছে 18 বছরের নতুন বউ থাকবে, বুঝেছো? এই বলে অনিকেত মেধাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে পাশে গিয়ে মেধাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেধা কিছু বলতে গেলে অনিকেত চুপ করিয়ে দিয়ে বলল, সারাদিনের এত চাপে আমি ভীষণ ক্লান্ত মেধা, প্লিজ ঘুমাতে দাও। রাত 1টা। কি হলো সোনা পাখি, এত নড়াচড়া করছে কেন? আমার হাত থেকে বাঁচা কি এত সোজা? চুপ করে থাকো, অনেক আদর দিব। কথাগুলো বলে আমার কানের গরম সীসা ঢেলে দেওয়ার মতো লাগছিল। সব কিছু এত দ্রুত ঘটছে, আমার কি প্রতিক্রিয়া করা উচিত আমি বুঝতে পারছি না। তবুও নিজের সম্মান রক্ষার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিলাম, কিন্তু এই বিপদে সময় অদ্ভুতভাবে আমার গলার আওয়াজ বের হচ্ছে না। কি করব না করব ভেবে হাতের কাছে থাকা ল্যাম্পটা ছুঁড়ে ফেলে দিলাম লোকটার দিকে। লোকটা সরে যায়, ল্যাম্পটা নিচে পড়ে গিয়ে শব্দ করে ভেঙে দিল। এদিকে কোনো কিছু ভাঙার শব্দে জেগে উঠল অনিকেত। ভাবলো, মনে তো হচ্ছে আমার ঘর থেকে শব্দটা এলো, আমার ঘরে তো জাহানারা আছে। দৌড়ে ঘরের দিকে যেতে একটা লোকের সাথে ধাক্কা লাগলো অনিকেতের। খুব তাড়াহুড়ো করে চলে গেল। অনিকেত তো সেই দিকে খেয়াল না করে ঘরে গিয়ে দেখে মেঝেতে এলোমেলো হয়ে বসে আছে জাহানারা। বেশ ভয় পেয়ে যায় অনিকেত এভাবে জাহানারাকে দেখে। দৌড়ে জাহানারার কাছে যেতে জাহানার জাপটে ধরে অনিকেতকে। জাহান, কি হয়েছে? কী হলো, কথা বলছে না কেন? মা, লতা আপা, তোরা কই? জাহান, ভয় পেও না, আমি আছি তো, দেখো না। জাহানারাকে কোলে তুলে খাটে শুয়ে দেয় অনিকেত। ছেলের চিৎকার শুনে দৌড়ে আসে মাজেদা বেগম। এসে বলে, কি হয়েছে বাপ? এ আল্লাহ, বৌমার কি হয়েছে? এমন করতেছে কেন? অনিকেত বলে, মা প্যানিক করো না, ওকে একা রেখেছিলে কেন এই ঘরে? তুমি বা লতা আপা তো থাকতে পারতে। মাজেদা বেগম বলে, কি বলিস তুই? তোর বাসর ঘরে আমি থাকবো কেন? আর কি করছিস মাইয়াটারে এমন করতেছে কেন? অনিকেত কিছুটা রেগে বলে, মা প্লিজ তুমি যাও এখান থেকে, যা করার আমি করবনি। লতা আপা কই? মাজেদা বেগম রাগের ভঙ্গিতে বলে, লতা তো নাই, বান্ধবীর বাড়িতে গেছে, কালকে আসবে। আর শোন, আমারে ডাইকে রাগ দেখাবি না, বুঝেছিস? থাক মাইয়াটার কাছে। এই বলে কটকট করে হেঁটে চলে যায় মাজেদা বেগম। মাজেদা বেগম চলে যেতেই মেধা দরজার এসে দাঁড়ায়। দেখে অনিকেতকে জাপটে জড়িয়ে ধরে আছে জাহানারা। অনিকেত পরম যত্নে আগলে রেখেছে। মেধা তো বুঝতেই পেরেছিল এমন কিছু হবে। অনিকেত মুখে যতই বলুক না কেন, মনে মনে জাহানারাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে। হুট করে তো কাউকে বউয়ের সম্মান দেওয়া যায় না, ভালো না লাগলেও। অনিকেতের চোখ পড়ার আগে দরজা থেকে সরে গেল মেধা। আবার ঘুমিয়ে পড়ার অভিনয় করলো, যেন অনিকেত এসে বুঝতে না পারে সব কিছু দেখেছে। জাহান, আমি আছি তো, ঘুমানোর চেষ্টা করো। কোথাও যাব না আমি, কেউ আসবে না, চোখ বন্ধ করো। মুখে এই কথাগুলো বলে ভীষণ চিন্তায় পড়লো অনিকেত। কে এসেছিল জাহানার ঘরে? কে? হঠাৎ একটা জিনিস চোখে আটকালো অনিকেতের। বুঝতে আর বাকি থাকলো না কাজটা কার। পরের দিন সকালে, ভাই রিয়াদ, কি বুঝছিস অবস্থা? তুই তো সব জানিস, একের পর এক ঘটনা। আমি প্রচণ্ড স্ট্রেস। ও আর কি করবে? অনিকেত ডাক্তার রিয়াদের হাত ধরে বলল কথাগুলো। ডাক্তার রিয়াদ বলল, দেখ ভাই, আমার মনে হয় এই মুহূর্তে জাহানারা পরিবেশ পাল্টানো উচিত। তুই বরং ওকে নিয়ে কয়েকদিন বাইরে থেকে ঘুরে আয়, তাতে দুজনের স্ট্রেস দূর হবে। আমি জানি এই মুহূর্তে এইসব ভাবা তোর জন্য কঠিন, কিন্তু এটাই ওর শরীর সুস্থ করতে পারবে। ভেবে দেখ কী করবি। আমি আজ উঠি, পরে দেখা হবে। রিয়াদ চলে যেতে রাতের সব কিছু মনে পড়লো অনিকেত। সেই সাথে জাহানারা ঘরে পাওয়া আংটি বের করলো। তারপর কী ভেবে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করলো। কল রিসিভ হতে বললো, মামা তুমি কোথায়? একটু অফিসে এসো তো। নতুন বৌমা এসো, আমার সাথে এসো। এখন থেকে এইসব কিছু নিজের মনে করো। এই দেখা এটা হলো তোমার রান্নাঘর। পছন্দ হয়েছে? শোনো বৌমা, তোমার জিনিস তোমাকে এখন বুঝে নিতে হবে, নইলে কেউ সব কিছু তোমার পায়ে ঢাইলা দিবে না, বুঝছো? আর আছে না তোমার ওই সতীন, সে কিন্তু এক চুলো জমি ছাড়বে না, সব কিন্তু তোমাকে আদায় করে নিতে হবে। আমি বুঝি ছেলেটা তোমার প্রতি দুর্বল আছে, এইটা তোমার কাজে লাগাইতে হবে, বুঝছো? কি হলো নতুন বৌমা, এমনি সংসার লাহন খাড়ায় আছো কেন? কি হইলো, শরীর খারাপ লাগতেছে? বসো, এহেনে বসো, আমি পানি আনি তোমার জন্য। মাজেদা বেগম এক নাগারে কথাগুলো বলে চলে গেল, কিন্তু জাহানারা আটকে আছে এখনও মাজেদা বেগমের বলা সতীন কথাটিতে। সে তো সেই সব মেয়েদেরকে প্রচণ্ড ঘৃণা করে যারা অন্যের সংসার ভেঙে নিজের সংসার করতে আসে। মুহূর্তে নানান চিন্তা মাথায় বাসা বাঁধল, আর মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা মেধা ম্যাম কি আমাকে তার সতীন ভাবছে, আমাকে দোষী ভাবছে, আমাকে ঘৃণা করছে? আবার নিজে মনে মনে তাচ্ছিল্য হাসি হেসে ভাবলো, আমি তো পাগল, ঘৃণা করবে না কেন? পৃথিবীতে কোন মেয়ে আছে শুনি যে খুশি মনে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবে, সে যতই ডিলের হোক? আচ্ছা, সবাই কি আমাকে খুব খারাপ ভাবছে? আচ্ছা, আমার বান্ধবীরা কি আর আমার সাথে কথা বলবে না? আমি কি আমার বাবা মা কাছে গ্রামে ফিরতে পারবো?
গ্রামবাসী ঢুকতে দিবে আমাকে? জাহানারা এমন হাজার চিন্তার মধ্যে একটা মেয়ে মিষ্টি সুরে বলল, এত কি ভাবছো জাহানরা? তুমি অনেক দুর্বল, এত চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে। জাহানরা তাকিয়ে দেখে মেধা সুন্দর ফর্সা, একদিনে কেমন যেন মলিন হয়ে গেছে, একদিনে যেন বয়সটা অনেক বেড়ে গেছে। জাহানারাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মেধা বলে, তুমি অযথা আমাকে নিয়ে চিন্তা করছো জাহানরা। তুমি আমার থেকে অনেকটা ছোট, সহ্য শক্তি কম, তাই নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা ভাবো। আর এটা মনে রেখো, আমার যা তা আমারই থাকবে, কেউ চাইলে তা আমার থেকে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার নয়, আমি চাই অচিরে তা আমার থেকে অনেক দূরে চলে যাক। জাহানারা কিছু বলবে তার আগে মাজেদা বেগম চিৎকার করে বলতে বলতে এদিকে আসে, এই অলক্ষণী মাইয়া, তোর কাজ কি এইখানে? কি কইয়া ডরাইতেছোস আমার নতুন বৌমারে? দেখেন আম্মা, আমি আপনার বৌমারে কিছু বলিনি, শুধু চিন্তা করতে বারণ করেছি। বুঝেছি আমি তুমি কেমন ভালো কথা কওয়ার মানুষ। যাও দেখি বাপু এইখান থাইকা। শাশুড়ি এমন ঝাঁঝালো কথা শুনে সেখান থেকে চলে যায় মেধা। মেধা চলে যেতে মাজেদা বেগম জাহানারাকে বলে, ও নতুন বৌমা, কি কইতেছিল মুখ পুরিটা? কি হইল, কথা কথা কও না কে? তুমি কি রোবট নাকি বাপু? সারাক্ষণ এমন সঙ্গের মতো খাড়ায় থাকো, কোনো কথা কও না? যত সব জুটে আমার কপালে। আচ্ছা যাও বাপু, ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, পরে কথা কমুনি আবার আমি। জাহানারাকে ঘরে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে সিরিয়াল দেখতে বসে মাজেদা বেগম। এদিকে ঘরে জাহানারা মন জ্বলছে, নানান আগুনকে নেভাবে এই আগুন। আমি, হ্যাঁ আমি অনিকেত চৌধুরী, বেঁচে থাকতে জাহানারা কোনো ক্ষতি হতে দিব না। নিজামুদ্দিন, কোনো খোঁজ পেয়েছো নিহিতার? নিহিতার যে গর্তে লুকিয়ে থাকুক না কেন, ওকে খুঁজে বের করব। আর ওই গাড়িতে যে 4 জন ছিল, তাদের কোনো খোঁজ পেয়েছো? না স্যার, এখানে কারো কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খুব শীঘ্রই পাওয়া যাবে। 4 জনের মধ্যে একজন ফোন ওপেন করেছিল, তখন ট্র্যাক করা হয়েছে। কক্সবাজারে আছে, আমাদের টিম চলে গেছে, পেয়ে যাবে আশা করি। না নিজামুদ্দিন, আশা করলে হবে না, পেতেই হবে। যা করার তুমি। হ্যাঁ স্যার, বাইরে আপনার সাথে দেখা করার জন্য জয়ন্ত স্যার বসে আছে, আসতে বলবো? হ্যাঁ পাঠাও। আর শোনো, দরজা থেকে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল জয়ন্ত ঢোকার পরে। আচ্ছা স্যার। এটা বলে নিজামুদ্দিন বেরিয়ে গেল অনিকেতের অফিস রুম থেকে। বাইরে গিয়ে জয়ন্তকে ভেতরে আসতে বলল। জয়ন্ত দরজার সামনে এসে বলল, আসতে পারি ভাগিনা? হঠাৎ আছে জরুরি তলব। অনিকেত মুচকে হাসি দিয়ে বলল, একটা কাজে তোমার সাহায্য লাগবে মামা, ভেতরে এসো। হ্যাঁ কী বলবি বল, আলতো উত্তর জয়ন্তর। তা মামা তুমি কোথা থেকে আসলে? বাড়ি থেকে? আরে না ভাগনা, একটা বন্ধুর বাসা থেকে আসলাম। বন্ধু তো আসতেই দিবে না, শুধু তুই কল করছিস জন্য আসলাম। ও, তা কাল তুমি আমাদের বাসায় গিয়েছিলে? না, কাল কেন তোমাদের বাসায় যাব? বললাম না বন্ধুর বাড়িতে গেছিলাম। ও ভালো, তো এত ঘামছো কেন আর ভয় পাচ্ছ কেন? কই ভয় পাচ্ছি, আমার না খুব দরকারি কাজ আছে, যেতে হবে। তোর সাথে পরে কথা হবে, আজ উঠি। জয়ন্ত কথাগুলি বলে চেয়ার থেকে উঠে দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লক। তখন কিছুটা রাগ দেখে বলে, আমার সাথে তুই মজা করছিস অনিকেত? দরজা লক কেন? অনিকেত চেয়ার থেকে উঠে তারপর বলে, আরে মামা, এত তাড়া কিসের? আমার কথা শুনে যাও, যদি না শুনে যেতে পারবে না। জয়ন্ত রাগ দেখে বলে, কি বলবি জলদি বল। অনিকেত পকেট থেকে টুম করে আংটি বের করে তারপর বলে, দেখো তো মামা, আংটিটা চিনতে পারো কিনা? জয়ন্ত বলে, আমারই তো। কই পেয়েছিস? কিছুদিন আগে হারিয়ে গেছিল। ও, আমি কাল রাতে জাহানারা ঘরে পেয়েছিলাম। কালকে কোনো অচেনা লোক হামলা করেছিল, আমি ভেবেছিলাম হয়তো তার, কিন্তু এটা তো তোমার। তুমি তো এরকম কাজ কখনোই করতে পারো না, তাই না? ঠিক আছে, তুমি যাও। নিজামুদ্দিন, দরজা খুলে দাও। দরজা খুললে এক প্রকার দৌড়ে চলে যায় জয়ন্ত। রাস্তায় গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে কয়েকটা লোক এসে হুড়মুড়িয়ে গাড়িতে তুলে নেয়। ফিউ মোমেন্টস লেটার। তো সাহস কি করে আমার বাড়িতে ঢুকে, আমার বউয়ের ঘরে ঢুকে তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেন? এর শাস্তি তো তোকে পেতেই হবে। জয়ন্তকে মারতে মারতে কথাগুলো বলল অনিকেত। জয়ন্ত অনিকেতের পা ধরে বলতে লাগলো, ক্ষমা করে দাও ভাগনা, আমি তোমার মামা, ভুল হয়ে গেছে আমার। আমি জীবনেও কোনোদিন কোনো পরনারীর দিকে আর চোখ তুলে তাকাবো না, শেষবারের মতো ক্ষমা করে দাও। জয়ন্তর এমন করা দেখে অনিকেত বলল, আচ্ছা ক্ষমা তোমার না হয় করবো, কিন্তু যেই হাত আমার জাহান শরীর স্পর্শ করেছে সেই হাত তো ছাড়তে পারবো না মামা। তারপর একটা বাঁকা হাসি দিয়ে নিজামুদ্দিন বলে, একটা চাকু দাও তো, মামার হাতগুলোর সুড়সুড়ি দূর করে দিই। জয়ন্ত চিৎকার করে উঠে বলল, না ভাগ্না না। মেধার ফোনে অচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো, তোমার স্বামী অনিকে তার দ্বিতীয় স্ত্রী জাহানারার জন্য কারো হাত কেটে দিয়েছে। তোমার কি মনে হয় এখনও সে জাহানারাকে ভালোবাসে না? মেসেজটা দেখে মেধার মুখে হাসি চওড়া হলো। অনিকেতকে উদ্দেশ্য করে মেধা বলল, প্ল্যান সাকসেসফুল অনিকেত, মাছ টক গিলছে। শোনো বৌমা, চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কথাগুলো বলতে বলতে জাহানারা ঘরে ঢুকে মাজেদা বেগম,
কিন্তু ঘরে ঢুকে দেখে ঘরের কোথাও জাহানারা নেই। বাথরুম বারান্দা দেখতে দেখতে পুরো বাড়ি খুঁজে কোথাও খুঁজে পায় না জাহানারাকে। বাড়ির সকল কাজের লোককে জিজ্ঞাসা করলো, কেউ বলতে পারে না। হুট করে এভাবে জাহানারা নিখোঁজ হয়ে যাওয়ায় ভীষণ চিন্তায় পড়ে যায় মাজেদা বেগম। তড়িঘড়ি করে ফোন করে অনিকেতকে। এদিকে নিজেদের পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়। বেশ খোঁজমেজাজে হোটেলে বসে নাস্তা করছেন অনিকেত আর মেধা। এমন সময় মাজেদা বেগমের ফোন। অসময়ে মায়ের ফোন দেখে কিছুটা চিন্তিত হয়ে ফোন রিসিভ করতে ফোনের ওপাশ থেকে মাজেদা বেগম বলে, বাবা, নতুন বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুরো বাড়ি খুঁজে ফেলেছি, কোথাও নেই। কথাটা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায় অনিকেত। তারপর বলে, কি বললে মা? জাহানারাকে খুঁজে পাচ্ছ না? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি আসছি। অনিকেতের মুখে চিন্তার ভাঁজ দেখে মেধা বলে, কি হয়েছে অনিকেত? জাহানারা কি হয়েছে? জাহানারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেধা? ওর উপর কি আবারও কেউ টার্গেট করলো? না, এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা চলো বাড়িতে গিয়ে দেখি বিষয়টা। অনিকেত, তোমার কি মনে হয় না তুমি ওই মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছো? এর উপর আপাতত কোনো বিপদ নেই, সেটা তুমি ভালো করেই জানো। আছে হয়তো কোথাও, এত প্যানিক করার কি আছে? আর তেমন হয়েছে তোমার মাও। একটু কিছু হলে ছেলেকে জানাতে হবে। দেখো মেধা, তুমি খুব ভালো করেই জানো আমি কোনো নির্দোষের কোনো ক্ষতি কখনো করি না। এমনিতে আমার উপর শত্রুতা দেখাতে গিয়ে আমার প্রতিপক্ষ ওর জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সো আমি চাই না জাহান আর কোনো ক্ষতি হোক। ওর জায়গায় অন্য কেউ হলে একই কাজ করতাম। আচ্ছা, অন্য কেউ হলে একই কাজ করতে? আচ্ছা ভালো, তা বিশ্বাস করো এমনটা হলে আমি বেশি খুশি হব। মেধার কথাগুলো শুনে অনিকেত বেরিয়ে যায়। মেধা মনে মনে আওড়াতে লাগলো, আমার তোমাকে ভীষণ অচেনা লাগছে অনিকেত। আমি আমার পুরনো অনিকেতকেই চাই। আর তা না হলে তুমি একটা কথা ভুলে যেও না, যে জিনিস আমার সেটা কিন্তু শুধু আমার, আর যেটা আমার হবে না সে কখনোই অন্যেরও হবে না। এরপর এক ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে হেসে উঠল মেধা। বাড়িতে গিয়ে অনিকেত মাকে বলল, মা, জাহানারা কই? পেয়েছো ওকে? মাজেদা বেগম ছেলেকে দেখে দৌড়ে এসে বলল, না বাবা, মায়েটা হুট করে কই গেল বলো তো? বাড়ির কেউ দেখেনি, দারোয়ানও বাইরে যেতে দেখেনি, তাহলে গেলে কই? আচ্ছা সারাদিন তোমরা সব কি করো? একটা জলজান্ত মানুষ কিভাবে উদা হয়? বাড়িতে এতগুলো মানুষ কি করে? তোমরা কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাখা হয়েছে? আবার ভালো করে খুঁজে দেখো পুরো বাড়ি। বাইরে যদি না যায় বাড়িতে আসে নিশ্চয়। খোঁজো তাড়াতাড়ি। সবার সাথে অনেকে তো খুঁজতে খুঁজতে বাগানে গেল। বাগানের চারিদিকে দেখে কোথাও পেল না। বাড়ির দিকে আসতে পায়ে গোলাপ গাছের একটা কাঁটা পায়ে ঢুকে যায়। তাড়াহুড়ো করে বাইরে আসতে যেয়ে পায়ের জুতো পরতে ভুলে গিয়ে খালি পায়ে বাগানে চলে এসেছিল। কাঁটা তুলে বাড়ির দিকে ফিরবে, তখনই অনিকেত খেয়াল করে সামনে ঝোপের পাশে গোলাপি রঙের ওড়না দেখা যাচ্ছে। তারপর ভালো করে খেয়াল করে দেখে কেউ বসে কারোর সাথে কথা বলছে। অনিকেতের বুঝতে বাকি রইল না এটা আর কেউ না, জাহানারা। কিছু এগিয়ে যেয়ে দেখে হাতে একটা খরগোশের বাচ্চা, যার সাথে বসে থেকে কথা বলছে। অনেকের ঝোপের সামনে গিয়ে কিছুটা রাগ দেখে বলে, জাহান, তুমি এইখানে কি করো? আর বাগানে এসেছো, মাকে বলে আসোনি কেন? তোমার জন্য মা কত টেনশন করছে, তোমার কোনো খেয়াল আছে? পুরো বাড়ি খুঁজে ফেলেছে, পায়নি জন্য আবার আমার কাছে ফোন দিয়েছে। এইসব কিছু একটু বিবেচনা করা উচিত। এতটা বাচ্চা না তুমি। অনিকেতের কথা শুনে উঠে দাঁড়ায় জাহানারা। তারপর চোখ মাটির দিকে করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি, আর এমনটা করব না। হাতে থাকা খরগোশটাকে উদ্দেশ্য করে বলে, একটা বিড়াল তাড়া করছিল, ওকে বাঁচাতে এখানে এসেছিলাম, কাউকে বলার সুযোগ পাইনি। অনিকেত কিছুটা ঝাঁঝালো গলে বলে, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম থেকে এরকম করবে না, ওকে? চলো। কথাগুলো বলেই দেখে জাহানারা তার সামনে নেই। ধীরে ধীরে হেঁটে খরগোশের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। ইচ্ছে করছে ওকে সামনে দাঁড় করিয়ে রেখে মন মতো একটু তাকিয়ে থাকি। এগুলো ভেবে নিজেই নিজের মনে মনে হেসে উঠে অনিকেত। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনা থেকে বের হয় অনিকেত। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, স্যার, আমি নিজামুদ্দিন। 4 জনের মধ্যে একজন সুমনকে পাওয়া গেছে, গোডাউনে রেখেছি। উত্তরে অনিকেত বলে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফোন রেখে সামনে তাকাতে দেখে জাহানারা অনেকটা দূরে চলে গিয়েছে। দৌড়ে এগিয়ে গিয়ে জাহানারাকে সাথে নিয়ে ঘরে ঢুকে অনিকেত। অনিকেত আর জাহানারা একসাথে দেখে মাজেদা বেগম এগিয়ে এসে বলে, কই গেছিলে বৌমা? অনিকেত, কোথায় পেলি বৌমারে? অনিকেত কিছু তামাশা করে বলে, মা, তোমার নতুন বৌমা খুব সাহসী, সে বিড়ালের সাথে যুদ্ধ করতে গিয়েছিল। মাজেদা বেগম বলে, কি বলিস? অনিকেত বলে, বাকি গল্প তোমার বৌমার থেকে শুনে নাও মা, আমার জরুরি কাজ আছে, আমি আসি। এই বলে অনিকেত বেরিয়ে যায়। এদিকে মাজেদা বেগম, হয় বাপ, তোর নতুন বউয়ের থেকে তো গল্প শুনবো, যার মুখ দিয়ে সারাদিন একটা কথাও বেরোয় না। ও কি নতুন বৌমা, দাঁড়িয়ে আছো কেন? যাও ঘরে রেস্ট করো। আমাকে তোমার গল্প শোনাতে হবে না, আমি বরং টিভিতে সিরিয়াল দেখি। সুমনের মুখ থেকে কিছু বের হয়েছে না নিজামুদ্দিন? দরজা খুলে ঢুকতে ঢুকতে বলল অনিকেত। উত্তরে নিজামুদ্দিন বলল, না স্যার, মুখ খুলছে না। আচ্ছা তাই নাকি? তা ওকে ফিল্ম দেখাওনি এখনও? না স্যার। তাহলে জলদি দেখাও। ওর মেয়ে কোন স্কুলে যেন পড়ে?
বিদ্যান মেমোরিয়াল বিদ্যালয় স্যার। ওখানে কে যেন আছে? রকি না? অনিকেত আরও কিছু বলার আগে সুমন বলে, না স্যার, আপনি যা করার আমার সাথে করুন, আমার মেয়েকে কিছু করবে না। ওরা তো কিছু করেনি, যা করার আমি করছি। ওরা তো আমার সাথে থাকেই না, ওদের কোনো ক্ষতি করবেন না। কি জানতে চান বলুন? এই তো লাইনে এসে গেছিস। কেন যে এতক্ষণ মাথা গরম করলি আমার? তা বল, জাহানারাকে কেন বা কার কথা কিডন্যাপ করছিলি? আমি জানি না স্যার, সত্যি বলছি। আমি শুধু এটুকু জানি, একটা নাম্বার থেকে মেসেজ আসে যে কাউকে কিডন্যাপ করতে হবে। কাজটা আমি করতে পারবো নাকি? প্রথমে আমি না বলে দেই, পারবো না। পরে আমাকে অনেক টাকা দেবে বলে, আর আমি আর অমনি লোভে পড়ে গিয়ে রাজি হয়ে যাই। বাহ, তা বাকি তিনজন কে কে শুনি? জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছিল নন্দনকাননের বটতলায় দাঁড়াতে, সেখানে একটা কালো গাড়ি আসবে, সেইখান থেকে উঠি। কথা মতো সেইখান থেকে আমি গাড়িতে উঠি। তারপর দেখতে পাই গাড়িতে আরও তিনজন। তিনজনের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিল। সে আমাদের কাগজে লিখে দেয় কখন কাকে তুলতে হবে। আমরা তিনজনে শুধু সেই মতে কাজ করেছি। এছাড়া কারোর সাথে কারো আমাদের কথা হয়নি। আচ্ছা, তাহলে ওরা তো দুজন ছিল, আরেকজন সাথে কি করলি? জানি না। দুজনকে গাড়িতে তোলার পর গাড়িটা আবার নন্দনকাননের বটতলায় আমাদের টাকা দিয়ে নামিয়ে দেয়, আর বলে সবাই যেন আলাদা আলাদা জায়গায় গা ঢাকা দেয়। নিজের মধ্যে নিয়ে কাকে নিয়ে আসলি, এ তো কিছুই জানে না। স্যার, তাহলে কি এ মিথ্যে বলছে? না, নিজে বলছেন এ মিথ্যে বলছে না। আসলে এদের মাস্টার মাইন্ড আমাদের টাইম নষ্ট করার জন্য এদের ব্যবহার করছে, যেন আমরা এদের ধরতে গিয়ে অন্যদিকে মন দিই, ও নিজের কাজটা কৌশল শেষ করতে পারে। তাহলে আমরা এখন কি করব স্যার? আপাতত একে বন্দি করে রাখো, দেখো আর কিছু মুখ দিয়ে বের হয় নাকি, তারপর আমি দেখি কি করা যায়। হ্যালো জাহানারা, ঠিকমতো বাড়ি পৌঁছে গেছে তো? কেউ বুঝতে পারেনি তো যে তুমি বাড়ির বাইরে ছিলে? কিছুটা বাঁকা হাসি হেসে জাহানারা বলে, একদম চিন্তা করো না, কেউ বুঝতে পারেনি। দেখতে দেখতে অনেকের জাহানারা বিয়ের 1 মাস পেরিয়ে যায়। জাহানারা আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। এর পিছনে মূল ভূমিকা মাজেদা বেগমের। দিনের পর দিন জাহানারা কোনো কথা বলেনি মাজেদা বেগমের সাথে, কিন্তু তাও মাজেদা বেগম সবসময় জাহানারার মন ভালো করার জন্য কথা বলে গেছে। সাথে করে ঘুরতে নিয়ে গেছে, হোটেলে খাবার খেতে গেছে, এমনকি সাথে করে রোজ কলেজেও নিয়ে গেছে। মাজেদা বেগম সহ বাড়ির সব কাজের লোকেরা সাথে জাহানারার সম্পর্ক ভালো হলে এক আকাশ সমান দূরত্ব অনিকেতের সাথে। এই 1 মাসে গোনা কয়েকবার দেখা হয়েছে অনিকেতের সঙ্গে, তাও সেটা খাবার টেবিলে। জাহানারা এখানে আসার 7 দিন পর থেকে মেধা এখানে থাকে না। মেধার সাথে অনিকেত অন্য একটা ফ্ল্যাটে থাকে। অনেকের সপ্তাহে একদিন এসে মায়ের সাথে দেখা করে যায়, তখন টুকটাক কথা হয় দুজনের। এদিকে 7 দিন ধরে মাথা ঘোরা, বমি হওয়া, খাবার খেতে না পারা, নানান সমস্যায় ভুগছে জাহানারা। মাজেদা বেগম কিছুটা আন্দাজ করতে পেরে চুপচাপ আছে, কিছু বলছে না, কারণ প্রিয়জনের থেকে বেশি কিছু বলা তার বারণ। জাহানারাকে সে বড্ড বেশি ভালোবেসেছে অনিকেত একদিনে খুব ভালো করে বুঝে গেছে মাজেদা বেগম। জাহানারা মানসিক সমস্যা দিন দিন অবনতি থেকে অনিকেত মেধাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। ডাক্তার প্রথমে বলেছিল কিছুদিনের জন্য জাহানারকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এমন একটা পরিস্থিতি জাহানারকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব ছিল না। তাই পরে নিজেই চলে গেছে, কিন্তু নিয়ম করে রোজ ফোন করতো, খবর নিত। যদিও জাহানারা অগোচরে। শুধু মাজেদা বেগম যে ব্যাপারটা আন্দাজ করছে তা নয়, জাহানারা নিজেও বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। পিরিয়ডের ডেট 15 দিন পার হয়ে গেছে, তার সাথে এই লক্ষণগুলো কেমন যেন 2 2 4 হয়ে গেছে। তাই কনফার্ম করতে কলেজ থেকে আসার পথে ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসে। টেস্ট করে যা ভেবেছিল তাই হলো পজিটিভ। সারাদিন অনেক ভেবে ঠিক করলো রাতে অনেকে এলে প্রেগনেন্সির কথা জানাবে। রাত 8টা, মাজেদা বেগম আর অনেকে ড্রয়িং রুমে বসেছিল। জাহানারা সেখানে এসে হাজির। এই 1 মাসে জাহানারা সবসময় অনিকেতের সাথে দূরত্ব রেখেই চলেছে। আজ এইভাবে নিজ ইচ্ছায় বসায় বেশ অবাক হয় অনিকেত। মাজেদা বুঝতে পেরে বলে, আমার খাওয়ার আগের ওষুধটা খেতে হবে, তোরা কথা বল, আমি আসি। এই বলে ঘরে চলে যায়। কিছুক্ষণ দুজনে চুপ থাকে, তারপর অস্বস্তি কাটতে অনিকেত বলে, তো সব কিছু ঠিকঠাক চলছে জাহানারা? জাহানারা মৃদুস্বরে বলে, না স্যার, সব কিছু ঠিক নেই। অনিকেত কিছুটা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে বলো? কোনো সমস্যা? কলেজে কেউ কিছু বলেছে? না, কলেজে কেউ কিছু বলেনি। তাহলে? সাধারণ প্রশ্ন অনিকেতের। প্রশ্ন শুনে জাহানারা ওন্নার তলা থেকে প্রেগনেন্সি কিট বের করে অনিকেতকে দেখায় আর বলে, আমি প্রেগনেন্ট। কথাটা শুনে থমকে যায় অনিকেত। 7টি বছর পার হয়ে গেছে অনিকের আর মেধার বিয়ের। মেধা কখনো মা হতে পারবে না জানার পরেও কখনো শূন্যতা অনুভব করেনি, ভেবেছে বাচ্চা কি জীবনের সব কিছু। মেধার প্রথম প্রথম কান্নাকাটি করলেও পরবর্তীতে নিজের বিজনেস জয়েন করার পর এ নিয়ে কথা বাড়ায়নি। এমনকি জাহানারাকে বিয়ে করার পরেও সে একবারও ভাবেনি বাচ্চার কথা। প্রথম দিন তো কোনোরকম অনুভূতি ছাড়াই জ্ঞানহীন হয়ে কাছে টেনে নিয়েছিল জাহানারাকে, কিন্তু ওর
প্রেগনেন্ট হওয়ার কথা শুনে এত ভালো লাগছে কেন? বারবার নিজের মনকে প্রশ্ন করছে অনিকেত। মনে হচ্ছে পুরো পৃথিবীর সুখ ওর পায়ে কেউ ঢেলে দিয়েছে। বাবা হওয়ার আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। এদিকে অনিকেতের কোনো উত্তর না শুনে ভয়ে কেঁদে ফেলছে জাহানারা। অতঃপর জাহানারা কান্না শুনে আকাশকুসুম ভাবনা বন্ধ হয় অনিকেত। শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন পাগলি? কি হয়েছে? আমি আছি না তোমার সাথে? কিচ্ছু হবে না, তুমি জানো না? তুমি আমাকে কি খবর শোনালে? একজন পুরুষের পূর্ণতার খবর। আজকের পর থেকে তোমার চোখে আমি জল দেখতে চাই না জাহানারা। একদম কাঁদবে না। এই বলে জাহানার চোখের পানি মুছে দিয়ে মাজেদা বেগমকে জোরে জোরে ডাকতে ডাকতে বলে, মা মা, তুমি দাদি হতে চলছো। আমি বাবা হতে চলেছি, তুমি শুনছো? আমি বাবা হতে চলেছি। ছেলের চিৎকার শুনে দৌড়ে বাইরে আসে মাজেদা বেগম। বলে, সত্যি কইতেছিস বাবা? তুই বাবা হতে চলছিস আর আমি দাদি? হ্যাঁ মা, হ্যাঁ সত্যি বলছি। অবশেষে আমার ঘর আলো করে কেউ আসছে। জাহান, তুমি জানো না তুমি আমাকে কতটা আনন্দ দিলে। সত্যি আপনি খুশি হয়েছেন? কিছুটা উৎসাহের কণ্ঠে বলে জাহানারা। হ্যাঁ জাহানারা, হ্যাঁ। এত খুশি হয়েছে যে তোমাকে বোঝাতে পারবো না। আজকে থেকে আমি এখানেই থাকবো জাহানরা, তোমার সাথে আর আমার সাথে। কিন্তু মেধাবাম, সে চিন্তা তোমাকে করতে হবে না জাহান। তুমি এখন শুধু আমার বাচ্চার কথাই চিন্তা করো। কিন্তু এখনই এই খবরটা কাউকে জানানোর দরকার নেই। মা, কেউ যেন না জানে। ঘরে চলো মা, খাবার পাঠিয়ে দাও ঘরে। চলো। জাহানারাকে নিয়ে অনিকেত ঘরে যাবে, তখনই খেয়াল করলে জানলার ধারে কেউ দাঁড়িয়েছে। অনিকেত বলে ওঠে, কে ওখানে? সাথে সাথে দৌড়ে কারো চলে যাওয়ার আওয়াজ শোনা যায়। অনিকেত দৌড়ে বাইরে গিয়েও কারো দেখতে পায় না। ভেতরে সে মাজেদা বেগম বলে, মা, জাহানারা এখানে নিরাপদ নয়, ওকে সেফ কোথাও রাখতে হবে। এদিকে মেধার ফোনে আবারও অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। এই দেখো, তোমার স্বামীর দ্বিতীয় বউয়ের গর্ভে বাচ্চা চলে আসলো। এখন কি তুমি তোমার স্বামীকে বিশ্বাস করো? ভাবছো তো আমার কথা সত্যতা কি? তাহলে নিচের ভয়েসটা শোনো, আশা করি কোনো সংশয় থাকবে না। মেধা তাড়াতাড়ি ভয়েসটা ওপেন করে সেখানে শোনা যায় অনিকেত গলা, সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছে বাবা হওয়ার খুশিতে। মেধা ধপ করে বসে পড়ে মেঝেতে। কী রিয়াক্ট করবে বুঝে উঠতে পারে না। হুট করে মনে পড়ে এগুলো হয়তো অনিকেতের শত্রুদের কাজ, তাকে তাদের দল নেওয়ার জন্য এরকম প্ল্যানিং। তড়িঘড়ি করে অনিকেতের নাম্বার ডায়াল করে, কিন্তু অনিকেত ফোন তুলে না। প্রায় 10 বার ফোন করার পর ফোন তুলতে প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, কী হয়েছে মেধা? এতবার ফোন করছে কেন? দেখছো যখন ধরছি না তার মানে নিশ্চয়ই ব্যস্ত। তোমার এই সব সময় জেদ একদম পছন্দ না। আমার ফোন দেবে না আমাকে। এই বলে অনিকেত ফট করে কেটে দেয় ফোন। ফোন কেটে যাওয়ার সাথে সাথে অপর থেকে আরেকটা ফোন আসে মেধার ফোনে। রিসিভ করতে হরহর ভয়েসে কেউ বলে, কি হলো ম্যাডাম, বিশ্বাস হলো তো আমার কথা? আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে। বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্যি। মেধা ঠকে গেছে, মেধা ঠকে গেছে, হা হা। অপর পাশের কথাগুলো শুনে রাগে ফোনটা ছুঁড়ে মারে মেধা। রাগে কিরমির করতে করতে বলে, আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই বলে বিধ্বস্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে পড়ে মেধা। সকাল 6টা। অনিকেত জাহানারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় অনিকেতের। ফোন তুলতে ওপাশ থেকে বলে, স্যার, একটা খুব খারাপ নিউজ আছে। আপনার স্ত্রী মেধা আপনার মাকে। বাড়ির চারিদিকে গিজগিজ করছে মানুষ, চারিদিকে পুলিশ আর রিপোর্টারদের ছড়াছড়ি। বাড়ির ড্রয়িং রুমে দেওয়াল ঘেঁষে মেঝেতে মূর্তির মতো শক্ত হয়ে বসে আছে মেধা। পুরো শরীর দেখে মনে হচ্ছে তাজা রক্ত। আর সামনেই পড়ে আসে মাজেদা বেগমের ক্ষতবিক্ষত লাশ। একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে সেই লাশের দিকে মেধা। 7 বছরের জমে থাকা রাগ, ক্ষোভে, ঘৃণা সব মিটিয়ে নিয়েছে আজ। সেই 7 বছর আগের কথা। দুই বাড়ির কেউ মেনে না নিয়ে পালিয়ে বিয়ে করে মেধা আর অনিকেত। ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে ছোট্ট সংসার শুরু করে। 3 মাস পর অনিকেতের মা মাজেদা বেগম ছেলেকে আনার জন্য পাগল হয়ে যায়। অবশেষে তার জেদের কাছে হার মেনে অনিকেতের বাবা অনিকেত আর মেধাকে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু বাড়ির ছেলে বাড়িতে রাজার মতো ফিরে এলো। মেধাকে মাজেদা চাকরানি করেই রেখেছিল। তবুও অনিকেতের ভালোবাসার সব কিছু মেনে নিয়ে হাসি মুখে থাকতো। কিন্তু বিয়ের 1 বছর পর থেকে সব কিছু বদলে যেতে লাগলো। অনিকেতের বাবার সাথে রাজনীতিতে যুক্ত হলো। ধীরে ধীরে মেধার সাথে দূরত্ব বাড়তে লাগলো। এদিকে মাজেদা বেগম ও নানাভাবে অত্যাচার করত। সব কিছু নিয়ে মেধার দম বন্ধ লাগতো। এরই মধ্যে অনিকেতের বাবা মারা যায়। অনিকেত পুরোপুরি রাজনীতি খেলায় মেতে ওঠে। মেধার চোখের সামনে ধীরে ধীরে বদলে যায় অনিকেত। এর মধ্যে আরও বড় সমস্যা দাঁড়ায় মেধার মা না হয়ে উঠে পারা। দিনরাত এমন কোনো বাজে কথা নাই যা মাজেদা বেগম মেধাকে বলেনি। এমনকি এক্ষেত্রে অনিকেত কখনোই মেধাকে কিছু বলেনি, আবার মাজেদা বেগমও বলেনি। এত কিছুর পরে মেধা শুধু অনিকেতকে ভালোবেসে সংসার করে যায়। কিন্তু আজ মাজেদা বেগম মেধার সব ধৈর্য বাঁধ ভেঙে দিয়েছে। মেধা সিদ্ধান্ত নিয়েছে এই বাড়িতে এসে মাজেদা বেগমকে জিজ্ঞাসা করবে অনিকেত কোথায়। কিন্তু মাজেদা বেগম ভালো কোনো কথা বললই না, তো আরও নানানজনক অপমান করে বলল, কেন, আমার পোলার দিয়ে তোমার কি কাজ? সে তো তার বউ বাচ্চার লগে, তোমার তার দরকার নেই। সে কইছে আজ থেকে নতুন বৌমার লগে থাকবে, তুমি যাও এইখান থেকে। মেধা মাজেদা বেগমের কোনো কথা না শুনে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এজিদকে মাজেদা বেগম মেধাকে ঢুকতে দিবে না, তাই মেধার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে একটা জোরে থাপ্পড় মারে।
প্রচণ্ড কষ্ট ওর আগে দরজার পাশে রাখা কাঁচি দিয়ে মাজেদা বেগমকে কোপ দিতে থাকে যতক্ষণ না মাজেদা বেগম শরীর ক্ষতবিক্ষত হয়ে নিথর হয়ে পড়ে। তারপর ধপ করে বসে পড়ে মাটিতে। পালানোর ইচ্ছে তার নাই, বরং এই মহিলা ক্ষতবিক্ষত চেহারা চুপ করে থাকা মুখে একটু আরাম করে দেখতে চায়। আর তাই স্থির হয়ে মাজেদা বেগমের দিকে চেয়ে রইল মেধা। চোখে মুখে অনুতাপের কোনো ছাপ নেই। কিছুক্ষণের মধ্যে অনিকেত চলে আসলো। এসে বাড়িতে ঢুকে দেখে মেঝেতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে মায়ের লাশ। আর তার পাশেই দেওয়াল ঘেঁষে বসে আছে মেধা। মেধাকে দেখে অনিকেত ধীরে ধীরে মেধার দিকে এগোলো। তারপর মেধার কাছে গিয়ে বসে তারপরে শান্ত স্বরে ডাকলো, মেধা। সামনে অনিকেতকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে মেধা তারপর বলে, অনিকেত তুমি এসেছো? তখনই মনে পড়লো অনিকেতের ফোনে বলা কথাগুলো। আর মাজেদা বেগমের বলা কথা অনিকেত মেধাকে চায় না। চট করে দূরে সরে যায় মেধা। তারপর বলে, কেন এসেছো অনিকেত? কেন এসেছো তুমি? এখন কেন এসেছো? তোমার বাচ্চার কাছে যাও, তোমার জাহানের কাছে যাও। ও তুমি তো নিশ্চয় আমার কাছে আসনি, তোমার মায়ের কাছে এসেছো। কিন্তু সে তো নেই, কোথাও নেই। সারা জীবনের মতো নাই করে দিয়েছি। হাজার খুঁজলেও তুমি আর পাবে না, হাহা। অনিকেত বুঝতে বাকি নেই মেধার মানসিক সমস্যা হয়েছে। এখনও মেধাকে কি বলবে। চারিদিকে শূন্য হয়ে যেতে লাগলো অনিকেতের। মেধাকে সে প্রচণ্ড ভালোবাসে। 3 বছরের প্রেম, 7 বছরের সংসার, 10 বছর ধরে একটা মানুষকে ভালোবেসেছে মেধা। অনিকেতের পুরো দুনিয়া জুড়ে। আর সেই মেধা তার মায়ের খুনি। কি এমন হলো যে মেধা এতটা মানসিক আঘাত পেল? কিছুক্ষণ পরে পুলিশ এলো, মাজেদা বেগমের লাশ নিয়ে গেল। মেধাকেও নিয়ে গেল। ধীরে ধীরে সমস্ত মানুষজন চলে গেল। পুরো বাড়ি খালি হয়ে গেল। ধপ করে চেয়ারে বসে পড়লো অনিকেত। আর ভাবতে লাগলো, কী লাভ হলো এত কষ্ট করে, এত ক্ষমতা হাতে নিয়ে? কি দরকার এমন ক্ষমতার, যার দ্বারা নিজের আপন মানুষগুলোকে ধরে রাখা যায় না? অনিকেতকে বসে থাকতে দেখে নিজামুদ্দিন এগিয়ে এসে অনিকেতের কাছে। কিন্তু কিছু বলার আগে অনিকেত বলে, প্লিজ নিজামুদ্দিন, একা থাকতে দাও আমাকে। নিজামুদ্দিন চলে যেতে টেবিলের উপর সব কিছু ফেলে দিয়ে চিৎকার করে ওঠে অনিকেত। কথায় বলে, পুরুষ মানুষ তখনই কাঁদে যখন জীবনের সব থেকে দামি জিনিস হারিয়ে যায়, যার পরিপূরক কখনো হয় না। এদিকে জাহানরা দাবার চাল দিতে দিতে, নিহিতা জানিস, একটা শক্তিশালী মানুষকে দুর্বল করতে থাকে, এবং একটা দুর্বল মানুষকে শক্তিশালী করতে সব থেকে কার্যকরী উপায়, উত্তর একটাই, কাছের মানুষকে কেড়ে নেওয়া। ঠিক যেমন অনিকেত আমার আপন মানুষকে কেড়ে নিয়ে আমাকে শক্তিশালী করেছে, ঠিক তেমনই আমি আর আপনজনকে কেড়ে নিয়ে ওকে দুর্বল করেছি। তবে অনিকেতের অবস্থা একেবারে করুণ না করা পর্যন্ত থামবে না জাহানারা। কি হলে হা করে আছিস কেন? দেখ, চেকমেট। স্যার, বড় আম্মাকে এখন যদি যেতে হবে জানা যায়, যদি আপনি একটু নাজিমুদ্দিনকে থামিয়ে দিয়ে অনিকেত বলে, আমি আসছি, তুমি যাও। নাজিমুদ্দিনকে যেতে বলে উঠে বসলো অনিকেত। সে সকাল থেকে বসে আছে এখানেই। এখন বিকেল হয়ে গেছে। এক মুহূর্ত কেমন বিধ্বস্ত হয়ে গেছে। আসলে জীবন, আমরা যাদের সব থেকে বেশি ভালোবাসি তাদের এমন চলে যাওয়া মেনে নেওয়া বড্ড কষ্টকর। অনেকে তো মেনে নিতে পারছে না। হঠাৎ এত কিছু ঘটে যাবে সে স্বপ্নেও ভাবেনি। তখনই মনে হলো এগুলো তার শত্রুপক্ষের পরিকল্পনা তো নয়। সে ভেবেছিল প্রফেশনাল দিক দিয়ে আক্রমণ করবে। না না, তাকে ভাবানো হয়েছে তার কর্মক্ষেত্রে তার সম্মান নষ্ট করে। সেখান থেকে সরে আসলে তার আসল পরিকল্পনা ছিল পরিবারের দিক দিয়ে আঘাত করা। তাহলে কি জাহানারা তার পরিকল্পনার মূল কুটি? তখন এইভাবে সব কিছু পরে ভেবে দেখবে। আপাতত যে কাজটা জরুরি সেটাই করছে। উজু করে মায়ের খাটিয়ে নিয়ে জানাজায় যায়। জানাজা শেষে দাফন শেষ করে বাড়ি ফিরে মন ভারী করে বাড়ি এসে খানিকক্ষণ বসে থাকে অনিকেত। তারপর ভাবে একটা ফোন করা দরকার জাহানারাকে। মায়ের মৃত্যুর খবর শুনে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু ওর সেফটির কথা ভেবে আনেনি অনিকেত। পরপর 2বার ডায়াল করার পরও জাহানারা ফোন রিসিভ না করায় তৎক্ষণাৎ অনিকেত বেরিয়ে পড়ে সেফ হাউজের উদ্দেশ্যে। এদিকে একটা বারে বসে একের পর এক ড্রিঙ্ক করেই যাচ্ছে জাহানারা। আজ তার আনন্দের একটা দিন, যে তার আপনজন বাবা মা বোন আর তার ভালোবাসার মানুষ রিয়াদকে কেড়ে নিয়েছে, তাকেও সে আপনজন হারা করেছে। জাহানারা কিশোরী বয়সে প্রথম প্রেম রিয়াদ। দীর্ঘ 3 বছরের সম্পর্কে পরিণয় হতে যাচ্ছিল তাদের। আর সেই দিনে প্রবেশ হয় কালো ঝড় হয়ে অনিকেত। চোখের সামনে ভেসে ওঠে সব কিছু। চিৎকার দিয়ে ওঠে, টেবিলের উপর সব কিছু ভেঙে ফেলে জাহানারা। তারপর চিৎকার করে কেঁদে ওঠে। বাঁচতে ইচ্ছা করে না, শুধু বেঁচে আছে অনিকেতকে শাস্তি দেওয়ার জন্য। সেটা পূরণ হলে সে শান্তিতে মরতে পারবে। হঠাৎ ফোন বেজে ওঠে জাহানারার। কেউ একজন ওপার থেকে বলে, জাহানারা, অনিকেত সেভ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তুমি তাড়াতাড়ি সেভ হাউসে পৌঁছাও। ফোন কেটে দেয় জাহানারা। আর কোনো লুকোচুরি না, এবার সব কিছু শেষ দেখতে চাই। আজ সব সত্যি নিয়ে মুখোমুখি হবে অনিকেতের। ওকে ওর পাপের শাস্তি দিবে। জাহানারা, জাহানারা, কই তুমি? প্লিজ সাড়া দাও। এ কি, ঘরে কোথাও নেই জাহানারা। কোথায় গেল? এখানে তো কারো পৌঁছানোর কথা নয়। কি হচ্ছে এসব? আমি কি একেবারে নিঃস্ব হয়ে যাব? অনিকেত এসব ভাবতে ভাবতে দরজা খুলে প্রবেশ করে। অনিকেত তাকিয়ে দেখে জাহানারা। জাহানারাকে দেখে কিছুটা স্বস্তি পেলেও মুহূর্তে তা দূর হয়ে যায়।
কেননা জাহানারাকে অন্যরকম লাগছে। ধীরে ধীরে জাহানারার দিকে এগিয়ে যায় অনিকেত। জাহানারার কাছে যেতে কেমন গন্ধ পায় অনিকেত, তবে গন্ধটা তার পরিচিত। অনিকেত কিছু রেগে গিয়ে বলে, এসব কি জাহানারা? তুমি ড্রিঙ্ক করছো? কি হয়েছে তোমার? কি সমস্যা আমাকে খুলে বলো। কিন্তু এইসব করার কি দরকার? কি চাও একবার বলো তো। নিজের কথা না ভাবো, অন্তত আমাদের বাচ্চার কথা ভাবো। কি হয়েছে আমাকে বলো। অনিকেত এমন গলা শুনে হো হো করে হেসে ওঠে জাহানারা। তারপর বলে, হোয়াট দ্য হেল উইথ ইউ অনিকেত? কি হয়েছে তোমার? তোমার নিজের দ্বিতীয় বউ, সরি, তৃতীয় বউ মদ খেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাও তোমার গলা এত নরম? তোমার না ভীষণ রেগে যাওয়ার কথা, বউকে বেধড়ক মারার কথা, তারপর বাড়ি থেকে বের করে দেওয়ার কথা প্রচণ্ড শীতের রাতে। সেই শীতের রাতে তাকে কেউ বাঁচাতে, তাদের দুজনকে একসাথে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও। যদি তোমার নির্মম অত্যাচারের কথা দুনিয়াকে জানিয়ে দেয়। কি অবাক হচ্ছেন কেন মিস্টার অনিকেত? গল্পটা চেনা চেনা লাগছে? লাগারই কথা মনে পড়ছে সেই রাতের কথা? না, কিছুই মনে পড়ছে না। কোন রাতের কথা বলছো? আর কি বলছো এসব? তৃতীয় বিয়ে মানে কি বলছো আবার? তোমার কি আমাকে বহু বিবাহ করার লোক মনে হয়? আমার প্রথম বউ মেধা ছিল, আর তোমার সাথে বিয়ে কেন আমাকে করতে হয়েছে তা তো তুমি জানোই। তাহলে তৃতীয় বিয়ে মানে? চিৎকার করে অনিকেত জাহানারা করলো। আচ্ছা তাই? তাহলে নুরি কে ছিল? শান্ত স্বরে জাহানারা বলে। নুরি? অস্ফুট স্বরে বলল অনিকেত। হ্যাঁ, নুরি। তোমার মায়ের পছন্দ করা মেয়ে ছিল নুরি। 1 বছর আগে একে বিয়ে করে তুমি মায়ের প্রচারণায়, সন্তান লাভের আশায়, যা তোমার প্রথম স্ত্রী মেনে নেয়নি। নুরি ছিল অনাথ। তোমার মা গ্রামের ভোলা ভালা মেয়ে নুরিকে পছন্দ করে, তাই নুরির মামিকে টাকা দিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে তোমার সাথে। সম্ভবত তোমার সম্পূর্ণ মত না থাকলেও আংশিক মত ছিল, তাই বিয়েটা করো। তবে বিয়েটা ছিল সম্পূর্ণ গোপনে। নুরি তোমাদের বাড়িতে থাকতে শুরু করে। তোমার মা প্রথম প্রথম বেশ ভালোবাসতো নুরিকে। তুমি সন্তানের জন্য ঠিকই সময় করে নুরির কাছে যেতে। তোমার চাহিদা শেষে মেয়েটার দিকে তাকানোর প্রয়োজন বোধ করতে না। এইভাবে সব কিছু চলতে থাকে। কিন্তু আসল সমস্যা শুরু হয় তোমাদের বিয়ের 2 মাস পর, কারণ নুরি তখন প্রেগনেন্ট হয়নি। মাজেদা মানে না, তোমার মা পুরোপুরি চেঞ্জ। সবসময় কটু কথা বলতে থাকে নুরিকে। আর মেধা তো ছিল সাথে তোমার স্বামী হিসেবে কোনো দায়িত্ব না নেওয়ার। সব কিছু মিলে নুরি ট্রমাটাইজ হয়ে পড়েছিল। এইভাবে বিয়ের 6 মাস কেটে যায় তোমাদের। যেদিন নুরি জানতে পারে সে মা হতে চলছে, সে মাজেদা বেগম বা তোমার মাকে জানাতে যাবে, তার আগে মেধা জেনে যায়। বোকা নুরি বোঝায় রাতে তোমাকে সারপ্রাইজ দিয়ে সংবাদটা দেয়, তাতে তুমি খুশি হবে। আরও নানা কথা বলে ভুলভাল বুঝিয়ে মদ খাইয়ে তোমার আর তোমার গেস্টদের সামনে পাঠায়। নুরি মাতাল হয়ে যা তা করে তুমি প্রচণ্ড রেগে যাও। কোনো কিছু না জানে মেয়েটাকে মারধর করে। মাজেদা বেগম এসে নুরিকে মেরে বাড়ি থেকে বের করে দেয় শীতের মধ্যরাতে। এদিকে সারা রাত নুরিকে পড়ে থাকে। পরের দিন একটা ছেলে রাস্তায় নুরিকে পায়, নুরিকে হসপিটালে ভর্তি করে। নুরি কিছুটা সুস্থ হলে নুরির থেকে সবটা শুনে ছেলেটা নুরিকে নিয়ে থানায় যাওয়ার রাস্তায় তোমরা একটা গাড়িতে ওদের পিষে দাও। ব্যাস, সেই ছেলেতে তুমি নিশ্চিত তোমার অপকর্ম চাপা পড়লো। ভাবলো তুমি তোমার ভাবনা ভুল প্রমাণ করে ওদের মৃত্যু তদন্ত করতে আসলো ইন্সপেক্টর রশিদ। এবং যখন সে জানতে পারলো ওকে তুমি পানিতে ডুবিয়ে মেরে ফেলছো, আর সেই সাথে আমার জীবনের সব আপনজনও শেষ হয়ে গেল। কিভাবে বুঝতে পারছো না? কারণ যে ছেলে নুরিকে পায় সে আমার উঠবে হাজবেন্ড আকাশ ছিল, আর নুরি আমার বেস্ট ফ্রেন্ড, আর ইন্সপেক্টর রশিদ আমার বাবা। তোমার কাছে বিষয়টি সাধারণ মনে হতে পারে, তবে মা হারা মেয়ে জীবনে বাবা কতটা গুরুত্বপূর্ণ বহন করে তোমার মতো নিকৃষ্ট প্রাণী তা কিভাবে বুঝবে? তুমি জানো তুমি কি করেছো? আমার বেঁচে থাকার সমস্ত কারণ আমার থেকে কেড়ে নিয়েছো। আমার জীবনের আলো চিরতরে অন্ধকারে পরিণত করেছো। এখন আমার একটাই লক্ষ্য, তোমাকে একেবারে শেষ করে দেওয়া। জানো, যাদের ছাড়া জাহানারা 1 সেকেন্ডও বাঁচার কথা ভাবতে পারে না, তাদের সবাইকে তুমি শেষ করে দিয়েছিল। তাহলে তুমি বলো, তোমাকে আসল কী শাস্তি দেওয়া উচিত? কতটা ভয়ানক শাস্তি দেওয়া উচিত? শাস্তি দিবে আমাকে? আচ্ছা, কী শাস্তি দিতে চাও? তাতেই যদি তুমি শান্তি পাও, তার আগে আমাকে বলো, এই যে গল্পটা তোমাকে কে বলেছে? বাঁকা হাসে জাহানারা। আমি জানতাম অনিকেত তুমি এমনটাই বলবে। এগুলো তোমার গল্প মনে হচ্ছে? আচ্ছা, মানুষ এতটা অভিনয় কিভাবে বলতে পারে? তোমাকে না দেখলে বুঝতাম না। মনে হচ্ছে তুমি কিছুই জানো না। জানি, অনেক কিছুই জানি, তবে সঠিকটা জানি জাহান। তুমি ভুল জানো, মানে তোমাকে ভুল জানানো হয়েছে। হ্যাঁ, নূরের আমাদের বিয়ে হয়েছিল। আমার মাকেও পছন্দ করে নূরের মামিকে টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমার বউ করে নাই। আমার ছোট ভাই অভিনবর বউ করে এনেছিল। অভিনব ছিল মানসিক প্রতিবন্ধী, আর নুরি তোমার কেমন বেস্ট ফ্রেন্ড
যে তুমি জানোই না কার সাথে বিয়ে হয়েছে তোমার বেস্ট ফ্রেন্ডের। নুরি অভিনব সব কিছু জেনে শুনেই রাজি হয়, কিন্তু বিয়ের পর বুঝতে পারি ও শুধু সম্পত্তির লোভে অভিনবকে বিয়ে করছে। একদিকে মায়ের সিন্দুক খোলা পেয়ে সব গয়না নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে দেয়। তখন আমি পুলিশে ফোন দিতে চাইলে মা বারণ করে দেয়। পরবর্তীতে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর কি হয় আমি জানি না, তবে 2 দিন পর খবর পাই অ্যাক্সিডেন্টে নুরি মারা গেছে। পরবর্তী ইন্সপেক্টর রশিদ আসে ইনভেস্টিগেশন করতে, আমাদের বাড়িতে আসে, জিজ্ঞাসাবাদ করে। তারপরে খবর পাই ওনাকে কেউ পানিতে ডুবিয়ে খুন করছে। বুঝেছো অনিকেত, গল্প তো ভালোই বানাতে পারো, বাট আমি ভুলছি না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। এই বলে বন্দুক বের করে অনিকেতের দিকে তাক করে জাহানারা। তোমাকে এটাকে গল্প মনে হচ্ছে জাহান? আচ্ছা এই যে 1 মাস তুমি আমাদের বাড়িতে ছিলে, তুমি একটুও চিনো নাই আমাকে, আমার মাকে? আচ্ছা এই 1 মাসে আমাকে কোনো অন্যায় কাজ করতে দেখেছো? আচ্ছা দ্বিতীয় নারী একমাত্র তুমি জাহান, যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। এটা চাইলেও অস্বীকার করতে পারবো না। মেধা আমার প্রথম ভালোবাসা, প্রচণ্ড ভালোবাসি আমি ওকে। শুধুমাত্র বাচ্চার জন্য ওকে কখনোই ছাড়তে পারবো না। আমার তোমার প্রতি এই কদিনে একটু ফিলিংস তৈরি হয়েছে, সেটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একদম সত্যি জাহান। এই 1 মাসে তোমার ভাইকে তো একবারও দেখিনি অনিকেত। না, তারও নামটা শুনেছি। কীভাবে বিশ্বাস করবো তোমাকে? ওকে 1 মিনিট ওয়েট। এই বলে অনিকেত নিজের ফোন থেকে বের করে একটা ছবি দেখে জাহানারাকে। ছবি দেখে অবাক হয়ে যায় জাহানারা। সত্যি তার বর সাজে নুরির সাথে অন্য কেউ আছে। তাহলে কি অনিকেত সত্যি বলছে? জাহানারা কিছু বলার আগে অনিকেত বলে, অবাক হচ্ছে তো, কিন্তু এটাই সত্যি। তোমাকে কেউ ভুল বুঝিয়েছে জাহান। ভুল বুঝিয়ে তোমার দ্বারা আমাকে শেষ করতে চাইছে। বিশ্বাস করো আমাকে প্লিজ। আমি কাউকে মেরে ফেলিনি। আচ্ছা বিশ্বাস করলাম, তাহলে বের করো তুমি এগুলোর পিছনে কে আছে? কেনই বা এত মানুষ থাকতে তারা আমাকে চুজ করলো তোমার বিরুদ্ধে? কারণটা হয়তো আমি জানি জাহানারা। কী কারণ? নাফিস, হ্যাঁ নাফিস। নিহিতা প্রচণ্ড ভালোবাসে, আর নাফিস তোমাকে। তোমার জন্য নিহিতা কখনোই নাফিসকে পাবে না, তাই সে তোমার অপরাধীকে বানাতে চায়, যেন নাফিস তোমাকে চিরতরে ভুলে যায়। আর সেই কাজটা তার কাছে আরও সহজ হয়ে যায় তার বাবার সাহায্যে। তুমি জানো নিহিতার বাবাকে? হ্যাঁ, শাহাবুদ্দিন। ও নো, শাহাবুদ্দিন তো তোমার বিপক্ষে দলিলতা। বিষয়টা আমি একটুও ভাবিনি। আমার কাছে বিষয়টা এখন ক্লিয়ার, সব বুঝতে পারছি আর কি। এখন শুধু স্বীকারোক্তির দরকার আসল অপরাধী। এই বলে অনিকেতের দিকে বন্দুক শ্যুট করলো জাহানারা। হ্যালো জাহানারা, মেরে দিয়েছিস অনিকেতকে? ফোনে উচ্ছ্বাসিত কণ্ঠ নিহিতার। হ্যাঁ, সবাইকে শেষ করে দিয়েছি, যারা আমার আপনজনকে কেড়ে নিয়েছে। সবাইকে শেষ করে দিয়েছি। তুই কোথায়? তোর রুমে একটা ব্যাগ রাখা আছে, প্লিজ পৌঁছে দে। আর তুই বিদেশ আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো রুমেই বসে আছি। আর বিদেশ? কিসের বিদেশ? আমি কেন তোকে বিদেশে পাঠাবো? তোর মতো একটা খুনিকে আমি সাহায্য করবো? কক্ষণই না। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, পুলিশ তোকে এক্ষুনি গ্রেপ্তার করবো, বুঝেছিস? কী বলছিস নিহিতা? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাহসে তো আমি সব কিছু করছি। না, তুই আমার বন্ধু নোস, তুই আমার জীবনের প্রধান শত্রু। তোর জন্য ক্লাসে আমি কখনো প্রথম হতে পারিনি, সব জায়গায় তুই ফার্স্ট। সবাই তোকে ভালোবাসতো, তাই তোকে আমি কখনোই বন্ধু ভাবি না। আমি নাফিসকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু নাফিস তোকে ভালোবাসে, মেনে নিতে পারিনি আমি। তাই বাপি যখন বলল একটা মেয়ে লাগবে মন্ত্রীকে ফাঁসাতে, তোর কথা মনে পড়ে গেল। তোকে যা যা বলছি প্রমাণ দেখিয়ে সব মিথ্যে ছিল, বানানো ছিল। তোর বাবাকে অন্য কেউ মেরেছে। আর নুরি আর আকাশের মৃত্যুটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাতে অনিকেতের কোনো হাত ছিল না। এমনিতে আমাদের উদ্দেশ্য ছিল মন্ত্রী সাহেবের চেয়ার কেড়ে নেওয়া, কিন্তু তুই তো প্রাণটাই নিয়ে নিলি জাহানারা। তুই এখন খুনি, তোকে কেউ বাঁচাতে পারবে না। এমনটা করতে পারলি তুই আমার সাথে নিহিতা? এত বড় বিশ্বাসঘাতক! তোর মিথ্যের জন্য কতগুলো জীবন নষ্টের পথে তুই ভেবে দেখেছিস? না দেখিনি, আর দেখতেও চাই না। তাহলে এবার দেখে নে নিহিতা, যে গর্তে তুই পড়ছিস সেই গর্তে তুই কীভাবে পড়িস। ফোনটা প্লিজ কাটিস না, জাস্ট 3 কাউন্ট কর। বুম! বস থেকে ভয়ানক শব্দ ভেসে আসলো। ভুল করে টাইম বোম নিহিতার ঘরে ফেলে এসেছিল জাহানরা, কিন্তু রিমোট ওর কাছে ছিল, আর সেটাই সদ্ব্যবহার করলো। এটা কি করলে জাহানরা? হতভম্ব হয়ে প্রশ্ন করে অনিকেত। আমার শত্রুকে শেষ করলাম, এবার তোমার শত্রুর সাথে তুমি কি করবে করে নিও। ওকে শাস্তি দেওয়ার জন্য আইন ছিল জাহানরা। তোমার শত্রু দিয়ে তুমি আইন দ্বারা শাস্তি। এত ধৈর্য আমার নেই অনিকেত। দেখো না, সঠিক কোনো কিছু না জেনে কেমন করে তোমার পুরো পরিবারের সাথে তোমার সব কিছু শেষ করে দিলাম। আমি জানি এত বড় অপরাধের ক্ষমা হয় না, কিন্তু তবুও বললো পারলে আমাকে ক্ষমা করে দিও অনিকেত। তবে তুমি চিন্তা করো না, আমি যতটুকু পারি তোমার জীবনটা ঠিক করব। আমি তোমাকে, আমার কসম, তুমি আমার জীবনে তছনছ করার পিছনে দায়ী সবাইকে শাস্তি দিবে। আসি। কথাগুলো বলে অনিকেতকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমু খেয়ে চলে যায়। জাহান, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও প্লিজ জাহান, কোথায় যাচ্ছ? অনেক চেষ্টা করে জাহানারাকে আটকাতে পারে না অনিকেত। 1 মাস পর কেন এমন করলে জাহানারা?
আমি তো সত্যি অপরাধী ছিলাম। আম্মাকে তো আমি চুপ করো মেধা আপু। তোমাকে যে প্রতিনিয়ত ড্রাগস দিয়ে মানসিক রোগী বানিয়ে এই কাজটা করানো হয়েছিল তা প্রমাণ হয়ে তুমি ছাড়া পেয়েছো। আর আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তুমি প্লিজ মন খারাপ করো না। অনিকেতকে নিয়ে ভালো থেকো। জাহানারা তোমার সাথে আমার কিছু কথা আছে মেধা প্লিজ। হ্যাঁ, এই যে বলে মেধা সেখান থেকে চলে যায়। জাহান বলো, কেন এসেছিলে আমার জীবনে? এক মুহূর্তে সব কিছু তছনছ করে দিয়ে আবার চলে যাচ্ছিল। এমনভাবে কেন দেখা হলো আমাদের? আমি তো এমন কিছু কখনো চাইনি। না তোমাকে চেয়েছিলাম আমার জীবনে, আর না চাইতে এখন হারাতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে জাহানারা। আমি তোমাকে বোঝাতে পারবো না এই যন্ত্রণাটা। এই ব্যথা নিয়ে আমাকে সারা জীবন বাঁচতে হবে। ভাবনাতে আমার দম বন্ধ লাগছে। এই কেমন পরিস্থিতি পড়লাম। সময়ের ব্যবধানে সব কথা পূরণ হয়ে যায় অনেকেদের। কিছু দিন যাক, সব ঠিক হয়ে যাবে। আর মেধা অপুর উপর রাগ করে থেকো না। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি খুশি যে তুমি শাহাবুদ্দিনকে তার যোগ্য শাস্তি দিয়েছো। চিন্তা করো না, যতদিন বাঁচবো ভালো থাকার চেষ্টা করব। তুমি ভালো থেকো ম্যাম। আমি আর কারোর সাথে কথা বলতে চাই না। প্লিজ আমাকে জেলের ভিতরে নিয়ে যান। অনিকেত কিছু বলতে গিয়ে বলল, নিজের শক্ত করে রুমের থেকে বের হয়ে গেল। অনিকেত বের হতে চিৎকার করে কেঁদে উঠল জাহানারা। প্রচণ্ড কষ্টে জাহানারা হচ্ছে। এই কয়দিন মনের কোথাও অনিকেতের জন্য জায়গা তো তৈরি হয়েছে। তবুও সব ভুলে মনে মনে চাইল ভালো থাকুক মানুষটা। তা সে থাকুক আর না থাকুক। 5 মাস পর। তনুজা, তনুজা কোথায় বলো তো? মাম্মাম তো খুঁজেই পাচ্ছে না। কথাগুলো বলে হেসে উঠল মেধা। মেধার হাসি শব্দ আড়াল থেকে একটা বাচ্চা হেসে উঠল। কি? এই তো আমি এখানে মাম্মাম। কি মজা, কি মজা, আমাকে খুঁজে পায়। তখনই মেধা চুপ করে ধরে কোলে তুলে নেয় তনুজাকে। তারপর বলে, এই তো ধরে ফেলেছে আমার মামুনিকে। তনুজা বলে, ইস ধরে ফেলেছ? তখনই সেখানে অনিকেত চলে আসে আর বলে, কি হয়েছে মা? আমি শুনি। তনুজা বলে, পাপা মাম্মা আমাকে লুকোচুরি খেলায় ধরে ফেলেছে। এখন তো আমার চোর হওয়া লাগবে। অনিকেত তনুজাকে ধরে বলে, একদমই না। তোমার পাপা থাকতে তোমার চোর হতে হবে না। যাও তোমার লুকাতে, আমি খুঁজবো। মেধা, তনুজা জলদি লুকাও। গুনতে গুনতে হেসে ওঠে অনেকে। সেই সাথে চোখের সামনে ভেসে ওঠে জাহানারার মুখ। বাবা হওয়ার শ্রেষ্ঠ সুখ জাহানারাই তাকে দিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড হয় 2 মাস পর সবাই জানতে পারে জাহানারা প্রেগনেন্ট। আগেরবার প্রেগনেন্ট মিথ্যে হলো, এবার সত্যি। অতঃপর দীর্ঘ 9 মাস পর জাহানারা জন্ম দেয় সুন্দর ফুটফুটে তনুজাকে। তারপর অনিকেত আর মেধার হাতে তনুজাকে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন থেকে মেধাই তনুজার মা। অনিকেতের সাথে মেধার পরিপূর্ণ হয়। এখন অনিকেত, মেধা আর তনুজা ছোট্ট সুন্দর সুখী পরিবার। আগে অনিকেত ভাবতো তার জীবনের সাথে কেন এমন হলো। তবে তনুজা তার জীবনে আসার পর বিশ্বাস করে পৃথিবী নির্দিষ্ট কোনো কিছুর জন্য সকল ঘটনা ঘটে। তখন শুধু অনিকেতের সর্বদা একটাই চাওয়া, যেখানেই থাকো ভালো থেকো জাহানারা। জাহানারা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।